আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট। হজের আনুষ্ঠানিকতা সহজ করতে লাব্বাইক মোবাইল অ্যাপের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লবের বিপক্ষে নয় এমন ব্যক্তিদের নামে বিদ্বেষমূলক মামলা কাম্য নয়, আসিফ নজরুল। ইরেশ জাকিরের নামে মামলা অস্বস্তিকর, সাংস্কৃতিক উপদেষ্টা। গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যার নতুন ভিডিও তদন্ত সংস্থার হাতে। আরও 2 জন শনাক্ত। হয়রানিমূলক মামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইজিপি। কোন মহামানবকে ক্ষমতায় রাখার জন্য মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেনি, মন্তব্য বিএনপি নেতা আমির খসরু। ঐক্যমত্যের সংস্কারগুলো বাস্তবায়নের তাগিদ ভিপি নূরের। এবং পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানে বাজছে যুদ্ধের দামামা। সংঘাত এড়াতে দুপক্ষকে সহনশীল হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরবের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট। পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সরকারের যথাযথ উদ্যোগের কারণে এবারের হজ যাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন ধর্ম উপদেষ্টা। এ সময় হাবের মহাসচিব জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর চ্যালেঞ্জ বেশি থাকলেও এজেন্সিগুলো সঠিকভাবে কাজ করায় হজ ব্যবস্থাপনা ভালো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। বছর ঘুরে আবার এসেছে পবিত্র হজের মৌসুম। এরই মধ্যে মুসল্লিদের পদচারণায় মুখরিত রাজধানীর হজ ক্যাম্প। প্রথম ফ্লাইটের জন্য প্রস্তুত যাত্রীরা। ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এবারের হজ ব্যবস্থাপনার বিষয়গুলো তুলে ধরেন ধর্ম উপদেষ্টা। আপনাদের প্রত্যেক আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের এই 2025 সালের হজ ফ্লাইট উদ্বোধন ঘোষণা করছি। এভাবে আমরা 100% স্বচ্ছতার সাথে বাড়ি ভাড়াগুলো আমরা সম্পন্ন করেছি। 1856 জন হজ গাইড আমরা নিয়োগ করেছি, সরকারি বা বেসরকারিভাবে। প্রতি 46 জন একজন করে হজ গাইড থাকবেন। আপনাদের মাসালা মাসাইল শিখিয়ে দিবেন, আপনাদের দেখভাল করবেন। অন্যান্য বছরের তুলনায় এবছর চ্যালেঞ্জ বেশি থাকলেও এজেন্সিগুলো সঠিকভাবে কাজ করায় হজ ব্যবস্থাপনা অনেক সহজ হয়েছে বলে জানান হাবের মহাসচিব। আমাদের টিকিটের কিছু সমস্যা আছে, যে ওনারা যেন মাঝখানে শিডিউলগুলো চেঞ্জ করে প্রথম দিকে এবং শেষের দিকে যদি আমাদের শিডিউলগুলো দিয়ে দেয়, তাহলে আমাদের নির্বিঘ্নে হাজিগুলো চলে যেতে পারবে। নাহলে 4-5 হাজার হাজি এখানে থেকে যাওয়ার সম্ভাবনা আছে। সৌদি আরবের বেঁধে দেওয়া যে সময়, এটির মধ্যে এই কাজগুলো করা অত্যন্ত দুরূহ থাকা সত্ত্বেও তারা যথাসময়ে এই কাজগুলো সম্পন্ন করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরাও। আল্লাহ আমাদের জন্য হজ যে কবুল করেছেন, তার মেহমান হিসেবে আমাদেরকে নিয়ে আসছেন এ পর্যন্ত, সেজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। দেশের মানুষ আমরা যেন সবাই সুখ শান্তিতে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। সারা বিশ্বের মুসলমানরা যেন, যে নিপীড়িত নির্যাতিত মুসলমানরা যেন আল্লাহর বিশেষ কুদরতে তারা যেন নিষ্কৃতি পায়। দেশের সবার জন্য দোয়া করব যেন সবাই ভালো থাকে। এবার 5200 জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 81,900 জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। 31 মে পর্যন্ত চলবে হজের ফ্লাইট। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। হজ যাত্রীদের হজ পালন সহজ করতে মোবাইল অ্যাপ লাব্বাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজ যাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, হজ যাত্রীদের নির্বিঘ্নে হজ পালনে এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজেরও উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। যাত্রীদের ধর্মকর্মের দিকে সময় ব্যয়ের সুবিধা হবে। অন্যান্য
যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। পরিবারের সঙ্গে যোগাযোগ, নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোনো কি পাবো, কি করব, কোথায় যাব, কি হবে, এই সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে এর মাধ্যমে। এটাই আসল বিষয়, যে সময়টুকু আছে তার হয়তো এখন 50% যায় ধর্মকর্মের দিকে, আর 50% যায় অনিশ্চয়তাগুলোকে সামাল দিতে। আমরা ক্রমে ক্রমে এটার ভাগ ধর্মকর্মের দিকে যে সময়, সেই সময়ের ভাগটা বাড়াবো এবং এই অনিশ্চয়তাগুলোর যে পেছনে যে দুশ্চিন্তা এবং সময় বের হয় সেটা থেকে তাদেরকে রক্ষা করবো। এটি হলো মূল লক্ষ্যটা। পরে লাভবাইক অ্যাপ প্রিপেইড কার্ড রোমিং সিস্টেম চালু প্রসঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়। এ সময় টেলিযোগাযোগ বিভাগের সচিব মুশফিকুর রহমান বলেন, এই অ্যাপে হজের আবেদন থেকে শুরু করে সকল প্রক্রিয়া থাকবে। দেশে থাকা পরিবার সৌদি আরবে তার অবস্থান সম্পর্কে জানতে পারবেন। সেই সঙ্গে কোনো হজ এজেন্সির সেবার মান নিয়ে হাজিরা অভিযোগ জানাতে পারবেন। প্রিপেইড কার্ড সম্পর্কে তিনি বলেন, এতে এন্ডোর্সমেন্টের ঝামেলা থাকবে না, টাকা রিচার্জ করলে ব্যবহার করা যাবে। সর্বোচ্চ $1200 রিচার্জ করা যাবে। সেই সাথে 10% কম সাশ্রয় ব্যবহার করা যাবে এই প্রিপেড কার্ড। রোমিং সিস্টেমের সিম কার্ডের মাধ্যমে সৌদিতে পৌঁছানোর সাথে সাথে হাজিগণ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। হজ প্রিপেড কার্ড এবং মোবাইল ফোন রোমিং হজযাত্রীদের সুবিধার্থে 3টি সেবার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। হাজিগণ সহজে বাংলাদেশে থাকা প্রিয়জনদের সাথে কথা বলতে পারবেন, বার্তা পাঠাতে পারবেন, এমনকি পৃথিবীর যে কোনো দেশে অবস্থানরত আত্মীয় স্বজনদের সাথে কথাও বলতে পারবেন। এবং এই প্রদত্ত হজ রোমিং প্যাকেজ সময় সৌদি আরবের মোবাইল অপারেটর সময় রেটের তুলনায় সাশ্রয়ী। জুলাই বিপ্লবের বিপক্ষে নয় এমন ব্যক্তিদের নামে বিদ্বেষমূলক মামলা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সেজন্য আইনি সহায়তা দেওয়া হচ্ছে। মামলা জট কমাতে জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে আগামী 6 মাসের মধ্যে 1 লাখ মামলা নিষ্পত্তির ব্যবস্থা করার কথাও জানান আইন উপদেষ্টা। এদিকে অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলা অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার 24-এর অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা এবং 15.5 বছরে খুন ও গুমের অভিযোগে দলটির নেতাসহ অনেকের বিরুদ্ধে থানা এবং আদালতে একের পর এক মামলা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের হিসেবে জুলাই আগস্টের গণহত্যার মামলার সংখ্যা প্রায় 1500, এর মধ্যে হত্যা মামলা 600টি। অভ্যুত্থানে নিহত বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে গেল 20 এপ্রিল শেখ হাসিনা সহ 4 শতাধিক ব্যক্তিকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান। এই মামলায় অভিনেতা ইরেশ জাকেরের নামও রয়েছে, জানিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। রাজধানীতে আলাদা 2টি অনুষ্ঠানে মামলাটি নিয়ে কথা বলেন আইন এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। যে যার মতো মামলা করছে এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা জমি দখল, ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। এগুলো অত্যন্ত আনফরচুনেট, অত্যন্ত পরিতাপের বিষয়। স্বরাষ্ট্র থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ইরেশ জাকেরের নাম বলেছেন, এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না, খুঁজে বের করে একটু মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন, তাদের উন্মোচন করেন। এর আগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন আইন উপদেষ্টা। এতে তিনি বলেন, মামলা জট কমাতে জাতীয় আইনগত সহায়তা সংস্থাকে কাজে লাগাচ্ছে সরকার। আগামী 6 মাসের মধ্যে জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে
এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে, এবং আগামী 1 বছরের মধ্যে যদি সেইটুক সময় পর্যন্ত আমরা থাকি অন্তত 2 লক্ষ মামলা আমরা সেখানে নিষ্পত্তি করার ব্যবস্থা করব। আসিফ নজরুল আরও জানান, স্বাধীন কমিশন হিসেবে আইন মন্ত্রণালয়ের মতামত দেওয়ার আগেই নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 6টি মরদেহ পোড়ানোর আগের ভিডিও ফুটেজ হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশন জানিয়েছে ওই ঘটনায় শনাক্ত হয়েছে আরও 2 জন। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 25 মে পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া যাত্রাবাড়ি ও রামপুরার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ট্রাইব্যুনাল 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 11 পুলিশ কর্মকর্তা, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও নরসিংদীর ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকে। ঢাকার আশুলিয়ায় হত্যার পর মরদেহ পোড়ানো সহ আলাদা 4টি মামলায় এদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন নির্ধারিত ছিল আজ। 10 দিন বা 5 দিন বা 1 মাস সময় একটু বেশি লাগতেই পারে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য, এবং ন্যায় বিচারের স্বার্থে এই সময়টা প্রয়োজন আমাদের। এটা বিচারকে বিলম্বিত করার জন্য না, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য। আর একটা ছোট্ট বিষয় ছিল, নরসিংদীর ছাত্রলীগ নেতা অন্য একটা মামলায় গ্রেপ্তার ছিলেন, এই মামলায় WEC ছিল, তাকে প্রোডাকশন মূল আজকে হাজির করা হয়েছে, তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে। প্রসিকিউশন জানায়, গণ অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 6টি মরদেহ পোড়ানোর মামলা তদন্তের শেষ পর্যায়ে। হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি, এটা আমরা এখন যাচাই বাছাই করছি। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম, অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় এক নারকীয় ঘটনা ঘটে। গুলি করে হত্যার পর 6 জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে আগুন দেয় পুলিশ। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আইজিপি বাহারুল আলম। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় পুলিশ প্রধান বলেন, 5 আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। GM তসলিমের রিপোর্ট। আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যে মঙ্গলবার শুরু হচ্ছে 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলন। এ সময় আইজিপি বাহারুল আলম বলেন, অনাড়ম্বর নয়, এবার অনুষ্ঠিত হবে বাস্তবমুখী ও কার্যকর পুলিশ সপ্তাহ। তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পনা শুনে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আনন্দ উৎসব বাদ দিয়ে অনেক বেশি কার্যকর সেশনগুলো করা, আমাদের পেশাগত বিষয়াদি আলোচনা করা, আমাদের বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করা, ভুল ত্রুটিগুলো নিজেরা বের করা এবং সামনের দিনের পরিকল্পনা করা। পুলিশ সংস্কার কমিশন ও মব জাস্টিসের বিষয়েও কথা বলেন আইজিপি। সরাসরি এক্সিকিউটিভের অধীনে নিয়ন্ত্রণে না থেকে পুলিশকে কিছুটা অটোনমি দেওয়া ইন টার্মস অফ দেয়ার ফাংশনালিটি, নট অ্যাডমিনিস্ট্রেশন। এইটার একটা সাজেশন আমাদের ছিল। পুলিশ সংস্কার কমিশন নীতিগতভাবে একমত হয়েছেন, কিন্তু তারা এটাকে আর এলাবোরেট করেননি, কোনো কাঠামোও দেননি। পুলিশ প্রধান বলেন, ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় 5 আগস্টের পর 1500 মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা হয়েছে 6 শতাধিক। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বাহারুল আলম। অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরো 300 লোকের নাম দিয়ে
মামলা দায়ের হচ্ছে এবং গতকালও একটা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। শেষ দিন 1 মে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবেন পুলিশের নীতি নির্ধারণী পর্যায়ের সদস্যরা। আমি যেন বিধিবিধান মেনে চলতে পারি, আমার প্রতি অন্যায় আবদার যেন যতটুকু পারেন যেন কম হয়, এটাই প্রার্থনা। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। কোনো মহামানবকে ক্ষমতায় রাখার জন্য মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেনি, ভোটের অধিকার ফিরে পেতে আন্দোলন করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমমনা 3 দলের সাথে বিএনপির লিয়াজ কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। আমির খসরু অভিযোগ করেন, বিশেষ সুবিধাভোগীদের সুযোগ করে দিতে বলা হচ্ছে, জনগণ নির্বাচন চায় না। রাজনৈতিক দলগুলোকে দেয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির ওপরে আস্থা রাখছে বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে সোমবার ন্যাপ ভাসানী আমজনতার দল ও ন্যাশনাল পিপলস পার্টির সাথে বৈঠক করে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে, মানুষ এখন নির্বাচন চায় না। আল জাজিরায় দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয়া প্রায় সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, জনগণের বাইরে নয়। সরকারের বিশেষ সুবিধাভোগীরা জনগণের ভোটাধিকারকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়েছে। আমাদের সাথে যারা রাস্তায় ছিল, ইতিমধ্যে প্রায় 50টি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য। জনগণ বলতে কারা? এখন জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে। আমির খসরু বলেন, গত 16 বছরের যুদ্ধটা ছিল মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য নয়। ভোটে নির্বাচিত সরকারই জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যেই সরকারই হোক। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। সমমনা দলের নেতারা বলেন, সরকারের দ্বিধাদ্বন্দ্বের কারণেই গণ অভ্যুত্থানের সুফল আজ ব্যর্থ হতে বসেছে। জনগণ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ। এ সময় আগামী মাসের মধ্যেই সরকারকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান তারা। ডিসেম্বরের মধ্যে মানে এটা নভেম্বরে হতে পারে, এটা আগস্টেও হতে পারে, যদি সংস্কার সম্পন্ন হয়, নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকে। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। মিয়ানমারের বেসামরিক লোকজনের কাছে মানবিক করিডোর হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দেওয়ার সিদ্ধান্ত সরকারের একক। তবে এই ব্যাপারে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিকেলে ঠাকুরগাঁয়ে জনসংযোগের সময় এ মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে উল্লেখ করে বিএনপি মহাসচিব দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। বাংলাদেশের যে উপদেষ্টা, আপনার বৈদেশিক উপদেষ্টা তৈরি সাহেব, তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিতে চাই। এটা অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা।
এক ব্যক্তি দুবারে বেশি প্রধানমন্ত্রী এবং একই সাথে দল ও সংসদ নেতা না হওয়ার পক্ষে মত দিয়েছে গণ অধিকার পরিষদ। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলের সভাপতি নুরুল হক নূর একথা জানান। জাতীয় সংসদ ভবনে এলডি হলে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে ব্যক্তি বা দলের চেয়েও দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে সব রাজনৈতিক দলগুলোকে এক হয়ে জুলাই শহীদদের লক্ষ্য পূরণে কাজ করতে হবে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচন, রাজনৈতিক অঙ্গনের এই আলোচনা যখন সবখানে, তখন সব দল ঐকমত্য কমিশনের সঙ্গে দেশ গড়ার পরিকল্পনায় ব্যস্ত। ৩৫টি রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব এবং ১৬৬টি সুপারিশ নিয়ে ধারাবাহিক এই আলোচনা। এদিন নুরুল হক নূরের নেতৃত্বে বৈঠকে বসেন গণ অধিকার পরিষদের প্রতিনিধি দল। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, তরুণরা জীবন দিয়ে রাষ্ট্র পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি করে দিয়েছে তা বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য। ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়। সকল রাজনৈতিক শক্তির জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। বৈঠকের শুরুতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া কেউ যেন ঝুঁকিতে ফেলতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই। যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। সূচনা বক্তব্যের পর প্রায় ৪ ঘন্টার আলোচনা। দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, একই ব্যক্তি দল ও সংসদ নেতা এবং সরকার প্রধান হতে পারবে না, সংসদের মেয়াদ ৪ বছর সহ ঐকমত্য কমিশনের ১৩৫টি বিষয়ে একমত গণ অধিকার পরিষদ। একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান এবং সংসদ নেতা হতে পারবে না, এই বিষয়ে আমরা একমত। এবং সংসদেরই আমরা মেয়াদের কথা বলছি ৪ বছর, তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর মেয়াদও ৪ বছর, রাষ্ট্রপতির মেয়াদও ৪ বছর হচ্ছে। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী শাসনের পতনের পর থেকেই রাষ্ট্র সংস্কারের এই আকাঙ্ক্ষা নতুন করে জাগে জনমনে। শেষ পর্যন্ত এই চেষ্টার সুফল পাওয়ার অপেক্ষায় দেশবাসী। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সহজেই মানুষকে আপন করে নেয়ার অসম্ভব ক্ষমতা ছিল মাওলানা আব্দুস সোবহানের, এমন মন্তব্য করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এরকম নেতৃত্ব গুণ সম্পন্ন মানুষ সমাজে সচরাচর দেখা যায় না। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সোবহানকে নিয়ে একটা লেখা বইয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানেই তিনি একথা বলেন। আমিরে জামায়াত বলেন, পাবনায় শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের অতি আপনজন ছিলেন আব্দুস সোবহান। পনেরো বছরের স্বৈর শাসনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির সংবাদ মাধ্যম রাই নিউজ 24-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এখন 15টি সংস্কার কমিশনের রিপোর্টের আলোকে সংস্কার করা হবে। সব রাজনৈতিক দল এতে স্বাক্ষর করবে। এরপর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে আয়োজন করা হবে জাতীয় সংসদ নির্বাচন। 15 reform commission, each on one subject, one constitution reform. Abbiamo 15 commissioni per le riforme, dalla sanità al sistema elettorale. Le loro raccomandazioni vengono discusse con i partiti politici e quando avremo trovato l'accordo tutto confluirà nella carta di luglio. রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনা অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পরবর্তী করণীয় নিয়ে নির্দেশনা দেন তিনি। বৈঠকে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, ডক্টর বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি ইমদাদুল হক ও সফর রাজ হোসেনও অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
ক্ষতিকর অ্যাসিড ব্যাটারি পরিবর্তে লিথিয়াম ব্যাটারি ব্যবহার চালু করে জনভিত্তিক অটোরিকশা লাইসেন্স দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। রাজধানী গুলশানে ডিএনসিসি নগর ভবনের এক পলিসি ডায়ালগে তিনি একথা বলেন। প্রশাসক আরও বলেন, ঢাকার 50টি জায়গায় এয়ার পিউরিফায়ার স্থাপন করা হবে। মনির হোসেন তপু রিপোর্ট। নগর ভবনের অডিটোরিয়ামে দূষণমুক্ত ও ন্যায্য নগর গঠনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক পলিসি ডায়ালগের আয়োজন করে ডিএনসিসি ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। এখানে অনেকেই আছেন এই একা মানুষ একটা গাড়িতে কিন্তু এসছে। যদি পাবলিক ট্রান্সপোর্ট হতো এবং ভালো পাবলিক ট্রান্সপোর্ট থাকতো, নিশ্চয়ই আমি আমার একার জন্য একটা গাড়ি বের করব। এই ঢাকা শহরকে বাসযোগ্য করতে গেলে শুধু ঢাকা নিয়ে ভাবলে হবে না, দেশটা নিয়ে ভাবতে হবে। রুফটপ সোলারের জন্য যদি ইনসেন্টিভ ব্যবস্থা আসে, আমার মনে হয় জনগণ আরো উদ্বুদ্ধ হবে। বক্তারা বলেন, দূষণমুক্ত নগর গড়তে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে বলছি সিআইপি, তাকে আমরা স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছি, তাকে প্রশ্ন করছি না আপনি সিআইপি কি পরিমাণ পলিউশন করছেন। আর এই প্রশ্নটা যদি না হয় তাহলে আমাদের কোনো আলোচনা সমাধান হবে না। যে 4টি বড় বড় প্রজেক্ট মানে কয়লা বিদ্যুৎ প্রকল্প, তার মধ্যে 3টাই হচ্ছে উপকূলীয় অঞ্চল, এবং আপনারা জানেন উপকূলীয় অঞ্চল হচ্ছে সবচেয়ে ভালো। এ সময় অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার কমাতে অটোরিকশার লাগাম টানতে একটি এনআইডির বিপরীতে একটি অটোরিকশার লাইসেন্স দেওয়ার পরিকল্পনার কথা জানান ডিএনসিসি প্রশাসক। লিথিয়াম ব্যাটারি অনেক এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং এই ব্যাটারিগুলো পুড়ে ব্যাটারির কেমিক্যাল নষ্ট করে যে ধরনের ক্রাইসিসগুলো তৈরি করা হয় সেটা অনেক কম খরচ হবে, ইলেকট্রিসিটি কনজাম্পশন অনেক কমে আসবে। লিথিয়াম ব্যাটারি প্রডিউসাররা যদি এগিয়ে আসেন তাহলে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাটারি চার্জিং পয়েন্ট নামে নতুন স্থাপনা তৈরি হবে, যার মাধ্যমে প্রায় 10 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা হবে। একটি ভোটার আইডি কার্ডের এগেইনস্টে আমরা একটি লাইসেন্সের ব্যবস্থা করব, তাও রেসপেক্টেড এরিয়া ডেমোগ্রাফিক ডিমান্ড এবং আমার রিক্সা লেন আছে কিনা এবং অন্যান্য রাস্তার কতটুকু চড়া আছে সরু আছে সেটাকে মাথায় রেখে আমরা আমাদের জোন ভিত্তিক এই লাইসেন্সিং গুলো আমরা করব। আগামী মাস থেকে ঢাকার খালগুলোতে গাছ লাগানো হবে বলেও জানান তিনি। এই কমিউনিটি বেস ওয়েস্ট ম্যানেজমেন্টের এই মডেলটা আমরা আসলে শুরু করব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানে বাঁধছে যুদ্ধের দামামা। কোনো পক্ষ এখনও আক্রমণাত্মক পদক্ষেপ না নিলেও সীমান্তে গুলি বিনিময় করছে দুই পক্ষ। যুদ্ধের প্রস্তুতিও নিতে শুরু করেছে দুই দেশ। এদিকে ভারত সমাধান নয়, যুদ্ধ চায়। মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের এমন সংবাদে বিচলিত গোটা বিশ্ব। অন্যদিকে আক্রমণ করা হলে পারমাণবিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। তবে যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব সংঘাত এড়াতে দুপক্ষকেই সহনশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। প্রতি মুহূর্তেই সামরিক সংঘাতে রূপ নেয়ার শঙ্কা বাড়ছে। এমন সংকটজনক পরিস্থিতিতে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলে, ভারত এখন সংঘাত এড়াতে নয়, বরং পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। একই আশঙ্কা প্রকাশ করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির রেলমন্ত্রীও। The infiltration into India from Pakistan side is just impossible. এদিকে ভারতে কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠকে অনুপস্থিত থাকায় প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করেছেন কংগ্রেসের সভাপতি। বলেন, দেশের দুর্ভাগ্য, সব দলের নেতারা পেহেলগাম নিয়ে ডাকা সভায় উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রী ব্যস্ত ছিলেন বিহারে ভাষণ দিতে। রয়টার্স বলছে, ভারত নৌবাহিনীর জন্য $741 কোটি ফ্রান্সের কাছ থেকে পঞ্চম প্রজন্মের আরও 26টি রাফাল যুদ্ধবিমান কিনছে। এরই মধ্যে এই সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ওয়াশিংটন ভারত এবং পাকিস্তান দুদেশের সঙ্গেই যোগাযোগ রাখছে এবং তাদের দায়িত্বশীল সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছে। একই সাথে গভীর নজর রাখছে সৌদি আরব ও চীন। জাহিদুল আলম, এটিএন বাংলা।
আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শ্রমিকদের সুরক্ষায় আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে শ্রম মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ভবন পরিদর্শনের সময় শ্রমিকদের ন্যায্য অধিকারের বিষয়ে কাউকে দায়বদ্ধ করতে পারে না। রিয়েল এস্টেট কোম্পানিকে জবাবদিহিতার আওতায় আনতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান শ্রম উপদেষ্টা। রাজধানীর একটি হোটেলে পেশাগত স্বাস্থ্য দিবসের সেমিনারে এসব কথা বলেন তিনি। জীবনের অধিকার সংরক্ষণে বৈষম্য কমিয়ে এনে শ্রমিক অধিকার বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে বলে জানান শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় আফগানিস্তান সীমান্তের কাছে পাক নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসী বিরোধী অভিযানে 17 সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সামরিক শাখা এক বিবৃতিতে জানায়, একদিন আগেই একই জায়গায় অপর এক অভিযানে আরও 54 জঙ্গি নিহত হয়। এ নিয়ে দুদিনেই মোট 71 দুষ্কৃতিকারী নিহত হলেন। এসব সন্ত্রাসী বহিঃশক্তি নির্দেশে কাজ করছিল বলেও জানানো হয়। অভিযানে নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করেছে। দেশটির অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, 2022 সালের নভেম্বর মাসে তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি সরকারের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করে। এরপরে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশের সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যায়। তবে পাকিস্তানকে সন্ত্রাসমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। পার্টিক্স খেলার খবর। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই শেষ বিকেলে তাইজুল ইসলামের ভেলকিতে দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তাতে 2 উইকেটে 177 রান থেকে দিন শেষ করেছে জিম্বাবুয়ে 9 উইকেটে 227 রানে পুঁজিতে। 60 রানে 5 উইকেট নিয়ে সফরকারীদের বড় স্কোরে বাধা হয়ে দাঁড়ান তাইজুল ইসলাম। পরাগারমানের রিপোর্ট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনে জিম্বাবুয়ের 7 উইকেট তুলে নিয়ে শুধু ম্যাচেই ফেরেনি, দিনটিও নিজেদের করে নিয়েছে বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় দিনের শুরুতেই বাকি উইকেট তুলে নিয়ে সফরকারীদের বিপক্ষে লিড নেওয়ার চেষ্টা থাকবে টাইগারদের। টস হেরে বোলিংয়ে নেমে জিম্বাবুয়ের শিবিরে পেস আক্রমণ চালায় বাংলাদেশ। উইকেটার দেখা না পাওয়ায় চেষ্টা চলে স্পিনার দিয়ে জুটি ভাঙার। অভিষেকে তানজিম হাসান সাকিব পান উইকেটের দেখা, তারপর যোগ দেন তাইজুল ইসলাম। তাতে 89 রানের পুঁজিতে 2 উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় সেশনে স্বাগতিকদের কোনো সুযোগই দেননি জিম্বাবুয়ের ব্যাটাররা। 28 ওভারে দলের স্কোরে যোগ 72 রান। তৃতীয় সেশন এসে দাপট দেখান বাংলাদেশের স্পিনাররা। ভেঙে পড়ে জিম্বাবুয়ের সব প্রতিরোধ। জোড়া আঘাত হানেন নাইম হাসান। অধিনায়ক আরভিনকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেওয়ার পর সর্বোচ্চ 67 রানে থাকা শন উইলিয়ামসকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন নাইম। তারপর চট্টগ্রামের পিছে চলে তাইজুল ম্যাজিক। 4 উইকেটে 200 রান থেকে 17 রান তুলতেই জিম্বাবুয়ে হারায় 5 উইকেট। তাতে 60 রানের খরচায় তাইজুলের পকেটে জমা পড়ে 5 উইকেট। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে 16 বারের মতো ইনিংসে 5 উইকেট নেয়ার কৃতিত্ব দেখান এই বাঁহাতি স্পিনার। টেস্টের শেষ সেশনে 7 উইকেট তুলে নিয়ে পুরো দিনের ব্যর্থতা ভুলিয়ে টাইগার শিবিরে স্বস্তি নামান বোলাররা। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। রাতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট। হজের আনুষ্ঠানিকতা সহজ করতে লাব্বাইক মোবাইল অ্যাপের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লবের বিপক্ষে নয় এমন ব্যক্তিদের নামে বিদ্বেষমূলক মামলা কাম্য নয়, আসিফ নজরুল। ইরেশ জাকিরের নামে মামলা অস্বস্তিকর, সংস্কৃতি উপদেষ্টা।
গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যার নতুন ভিডিও তদন্ত সংস্থার হাতে। আরও 2 জন শনাক্ত। হয়রানিমূলক মামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইজিপি। কোন মহামানবকে ক্ষমতায় রাখার জন্য মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেনি, মন্তব্য বিএনপি নেতা আমির খসরু। ঐক্যমত্যের সংস্কারগুলো বাস্তবায়নের তাগিদ ভিপি নূরের। এবং পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানে বাজছে যুদ্ধের দামামা। সংঘাত এড়াতে দুপক্ষকে সহনশীল হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরবের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।